নমস্কার বন্ধুরা, পুষ্পর গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নবনীতা দেবসেনের আরেকটি গল্প নিয়ে। নবনীতা দেবসেন জন্ম 1938 সালে 13ই জানুয়ারি কলকাতায় এবং তার প্রয়াণ ঘটে 2019 সালে 7ই নভেম্বর কলকাতা। তিনি একাধারে সাহিত্যিক এবং শিক্ষাবিদ ছিলেন। 1959 সালে তার প্রথম প্রকাশিত কবিতা সংকলন হল প্রথম প্রত্যয়। তিনি কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, সাহিত্য সমালোচনা, ব্যক্তিগত প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, হাস্যরস লেখা, অনুবাদ এবং শিশু সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই দক্ষ পদচারণা ছিল তার। আজকে তাঁরই একটি ছোট গল্প আপনাদের শোনাতে চলেছি। শুরু হচ্ছে আজকের গল্প। নবনীতা দেবসেনের লেখা কান্নকুঞ্জের রাত্রি। এই গল্পটি আমার দিল্লির জার্নালিস্ট বান্ধবী মাহমুদা আমাকে বলেছিল। বছর 10 আগের কথা। মাহমুদার গল্প আমি তারই মুখে বসিয়ে দিলাম। আমরা কয়েকজন সাংবাদিক সেবারে গিয়েছি উত্তরপ্রদেশের ইলেকশন কভার করতে। আমরা যাব লখনৌ থেকে ফারুকাবাদ। পথে 4টে মিটিং হবে। রাত্রিবাস কনৌজে। 3 ঘন্টা স্টপ। নেতারা যাচ্ছেন হেলিকপ্টারে করে, পেছু পেছু আমরা। ওরা আগে আগে পৌঁছে যাচ্ছেন, আমরা ঘন্টা দেড়েক বাদে। তারপর মিটিং হচ্ছে। সাংবাদিকরা ছোট ছোট করে দলে বিভক্ত হয়ে এক একটা গাড়ি ভাড়া করে যাচ্ছি। 2-3 জন করে এক একটা গাড়িতে। আমি আর ফটোগ্রাফার প্রদীপ বাসু, আমরা একসঙ্গে যাচ্ছি। আমাদের গাড়ির ড্রাইভার আব্দুর রহমানের বয়স 30-32 হবে। খুব চমৎকার ছেলে। আমাদের সঙ্গে দিব্যি জমে গেছে। ঠিক ধাবাতে গাড়ি থামাচ্ছে। আমার জন্য সুন্দর চা, প্রদীপের জন্য ঠান্ডা বিয়ার, সব ঠিকঠাক পাওয়া যাচ্ছে। আর রহমান তো গল্প করেই আমাদের জমিয়ে দিচ্ছে। রহমান বলছে, আজকাল এত হিন্দু মুসলমানের দাঙ্গা কেন হয়? হিন্দু মুসলমান তো সত্যিই ভাই ভাই হয়ে বাস করে আসছে জন্ম ধরে। হিন্দু মুসলমানের প্রেম প্রীতির প্রয়োজন নিয়ে সর্বত্র নেতারা এত লম্বা বক্তৃতা দিচ্ছেন, অথচ এই যে প্রেম প্রীতির অভাব আজকাল দেখা দিচ্ছে, সে তো এই নেতাদেরই জন্যই। রাজনীতির চাল চেলে মানুষের বুকে ঘৃণা বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছিল এই নেতারাই, নিজেদের সুবিধা হবে বলে। এখন সেই বিদ্বেষ এমনই মরণবাণ বেড়েছে যে নেতারা নিজেরাই আর সামাল দিতে পারছে না। নিজেদেরও যখন ক্ষতি হয়ে যাচ্ছে, তখন এসেছে পেয়ার কারো বলতে। অথচ পেয়ারের কোনো অভাব ছিল না। একদিন রহমান বলল, এই যে গাড়িটা আমি চালাই, এ এক লখনৌয়ের হিন্দু রাজাবাবুর গাড়ি। তার দয়াতেই আমি বড়। আমার যা কিছু সব তাঁর জন্যই। আমার বাবা তাঁর বাবার ঘোড়ার সহিস ছিলেন। আমার মা যখন অন্য একজনকে নিখা করে চলে যান লখনৌ ছেড়ে, আমি বাবার কাছেই বড় হচ্ছিলাম। সেই বাবাও হঠাৎ মারা গেলেন। গলায় ক্যান্সার হয়েছিল বাবার। আমি তখনও নেহাত ছেলে মানুষ। রাজাবাবু আমায় ছেলের মতন করে মানুষ করেছেন। স্কুলে দিয়ে পড়াশোনা শিখিয়েছেন, গাড়ি চালানো শিখিয়েছেন। এই গাড়িটা পর্যন্ত উনিই আমাকে দিয়েছেন। উনি আমার মা বাপ মনিব, সব কিছুই ছিলেন। হিন্দু মুসলমানের ফারাক কোনোদিনও বুঝেনি। তার কাছে সবই সমান ছিল। এই যে আপনি মুসলিম,
আর স্যার যে হিন্দু। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে ম্যাডাম? আমি তাড়াতাড়ি বলি, আমি মুসলিম মেয়ে, প্রদীপ হিন্দু ছেলে, কিন্তু আমরা কেউ কারোর আত্মীয় নই, আমরা সহকর্মী মাত্র। দিল্লিতে আমার স্বামী আছেন, তিনিও শিখ পাঞ্জাবি, আর প্রদীপের এক বউ আর দুটো ছেলে। তবে তবে রহমান মহা উৎসাহে বলে উঠল, ওই তো একই হলো, আপনার স্বামী তো শিখ, সেই হিন্দুই হলো, মুসলমান স্বামী তো নয়। এই তো আপনারা দিব্যি মিলেমিশে ঘর সংসার করছেন। দেশটাও তো একটা বড় সংসারই ম্যাডাম, দেশের মানুষ মিলেমিশে ঘর করতে কেন পারবে না? দেশের মানুষের মধ্যে প্রেম প্রীতির অভাব আসলেই নেই, দরকার শুধু এই রাজনীতির নেতাদের মেরে ধরে তাড়িয়ে দেওয়া, এরাই যত নষ্টের মূলে। কথা বলতে বলতে পথ ফুরিয়ে যাচ্ছে, রাত হয়েছে, কনজ এখনো আসেনি। ক্লান্তিতে ঘুমে চোখ জড়িয়ে আসছে। প্রদীপ এ কথা ও কথা বলে বলে রহমানকে প্রাণপণ চেষ্টায় জাগিয়ে রাখছে। আমি মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছি। হঠাৎ শুনি হাসতে হাসতে রহমান বলছে, স্যার आप भी जरा सा सो जाइए ना, मुझ पर पूरा भरोसा रखिए, मुझे नींद नहीं आएगी, मैं जब तक स्टीयरिंग में हूँ। প্রদীপ বলল, বাহ, এত রাত্রি হয়েছে, আপনি সারাদিন এক টানা গাড়ি চালাচ্ছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, ঘুমিয়ে যে পড়বেন না তার নিশ্চয়তা কি? রহমান একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বললে, স্যার, এর উত্তর আমি যা বলতে পারি আপনি তা বিশ্বাস করবেন না। আপনি কেন, আজকালকার কোনো মানুষই এ কথা মানতে চাইবে না। আমি সেটা বুঝি। যে কথার প্রমাণ দেয়া যায় না দুনিয়াতে, সে কথার কোনো মূল্য নেই। তাই নিশ্চয়তা যে কি আপনাকে তা বোঝানোর আমার পক্ষে সম্ভব নয়। আমার কৌতূহল হলো, আমি বলে উঠি, আমায় বলুন, আমায় বলুন। আমার কোনো রকম প্রমাণ চাই না, আপনার মুখের কথাটাই যথেষ্ট। রহমান খানিকটা চুপ করে থেকে বললে, রাত্রিবেলায় ঘুম পায় না ম্যাডাম, রাত্রিরে হেডলাইটের আলো চোখে বিঁধে যায়, সাবধানে গাড়ি চালাতে হয়। ঘুম আসে ঠিক সকালের দিকে, ভোরের দিকে, যখন একটা আলগা হাওয়া দেয়, আঁধারটা কেটে যায়, ফর্সা হয়ে আসে চারিদিক, মুখে চোখে ঠান্ডা বাতাসটা যেই লাগে শরীরটা রিল্যাক্স হয়ে যায়, রাত্রের অন্ধকারের টেনশন কেটে যায়। অমনি দু চোখ ঘুমে ভারী হয়ে ওঠে, চোখের পাতা জড়িয়ে আসতে থাকে। ওই সময়টাতেই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এই সব হাইওয়েতে। এই সময়টা খুব সাবধানে থাকতে হয়। একবার আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। লখনৌ থেকে এই গাড়িতে কিছু মাল নিয়ে 3 জন বিজনেসম্যানকে নিয়ে গিয়েছিলাম মেরঠে। ওদের আমি পৌঁছে দিলাম, মালপত্র নামিয়ে দিলাম, দিয়ে ফেরত রওনা হয়েছি। পথে ভোর হয়ে এলো, আমার চোখেও ঘুম জুড়ে আসতে লাগলো। সামনের ধাবাটা এলেই থামতে হবে, চা খেতে হবে, এই ভাবছি, আর ভাবতে ভাবতে ঘুমের সঙ্গে যুদ্ধ করছি। হঠাৎ মনে হলো আমাকে 2 হাতে ধরে কে যেন ভীষণ জোরে ঝাঁকুনি দিচ্ছে। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে আমার শরীর থেকে ঘুম ছেড়ে গেল। আমি চেয়ে দেখি একটা প্রকাণ্ড গাছ ঠিক আমার গাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। প্রাণপণে জোরে গাড়ি ঘুরিয়ে নিয়ে তো কোনো রকমে বেঁচে গেলাম। ম্যাডাম, আপনি বললে বিশ্বাস করবেন না, স্পষ্ট শুনলাম রাজাবাবুর গলা, বলছেন, শাবাশ রহমান বেটা, জিতে রাহো। রাজাবাবু তার অল্প কিছুদিন আগেই মারা গেছেন। এখনও তাঁর বাড়ির কোয়ার্টারে আমার বিবি বাচ্চারা সবাই আছে। রাজাবাবুর তো বাল বাচ্চা ছিল না। আমি কানে স্পষ্ট রাজাবাবুর গলা শুনেছিলাম ম্যাডাম। আমার বিশ্বাস রাজাবাবুই সেই দিন আমাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। সেই থেকেই আমার ভোর রাত্রে ঘুম পায় না আর। কি স্যার, বিশ্বাস হলো?
প্রদীপ বলল, আমি আরও এরকম কাহিনী শুনেছি রহমান সাহেব। যারা হাইওয়েতে গাড়ি চালান তাঁদের সত্যিই নানা ধরনের বিচিত্র অভিজ্ঞতা হয়। আমিও চুপ করে থাকি না। আমি এবার বলি, এরকম মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু ভূতের কথা আমি শুনেছি আগে। আপনার কথা আমার খুবই বিশ্বাস হয়। আপনি মিছিমিছি ভাবছিলেন যে আমরা বিশ্বাস করব না। পৃথিবীতে কত কিছুই তো ঘটে, আমরা যার সবটা বুঝি না। রহমান খুশি হয়ে বললে, যাক, তবু ভালো আপনারা যে আমার কথাটা বুঝতে পারলেন। ওই যে কনৌজ এসে গেছে। চমৎকার একটা ডাক বাংলো জানি আমি এখানে। চলুন দেখি যদি ফাঁকা থাকে। ডাক বাংলো ফাঁকাই ছিল, দুটো মাত্র কামরা। একটায় আমি, একটাতে প্রদীপ। রহমান গাড়িতেই থাকবে। গাড়ির পার্স টার্সের জন্য উদ্বেগ কিনা জানি না, সে গাড়িতেই শোবে। খালি কামরা না থাকলেও ড্রয়িং রুমটা তো ছিল, সেখানে বড় একটা সোফাও আছে। তাতে দিব্যি একজন মানুষ শুয়ে থাকতে পারে। কিন্তু রহমান রাত্রে গাড়ি ছেড়ে থাকবে না। ডাক বাংলোয় কেয়ারটেকার আমাদের অতি চমৎকার রান্না করে দিল অত রাত্রে। লম্বা লম্বা দেরাদুন রাইসের ভাত, সরু সরু আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ফার্স্ট ক্লাস ডিমের কারি। খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুম। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাথরুমে কিসের শব্দ হচ্ছে। বাথরুমের ওপাশে প্রদীপের ঘর, এপাশে আমার। দুদিকে দুটো দরজা। যে যখন বাথরুমে যাবে তখন অন্যদিকের দরজাতেও ছিটকিনি লাগাবে, ফের বেরোনোর সময়ে খুলে দেবে। এখানে এই নিয়ম। কেয়ারটেকার ভালো করে দেখিয়ে দিয়েছে। বাথরুমে তো আলো জ্বলছে না, অথচ দিব্যি জল পড়ার শব্দ হচ্ছে। আমার বাথরুমে কি হচ্ছে জানা দরকার। ঘরের আলোটা জেলে বাথরুমের দরজাটা ঠেলে হাট করে খুলে ফেলে আলো জেলে ঢুকে দেখি কেউ নেই। বেসিনের কল থেকে জল পড়ছে। কল বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়ি। বুকের মধ্যেটা অদ্ভুত ছমছম করতে থাকে। আবার আমার ঘুম ভেঙে গেল। আবার বাথরুমে জল পড়ার শব্দ, এবার আরও জোরে। আবার ঘরময় আলো জেলে বাথরুমের আলো জেলে ঢুকে দেখি এবারে স্নানের কল থেকে মোটা ধারায় জল পড়ছে বালতিতে। বালতি প্রায় ভরে এসেছে। কল বন্ধ করে এসে শুয়ে পড়ি। এবার বেশ ভয় ভয় করছে, গা ছমছমের চেয়েও বেশি। বাথরুমে জলের আওয়াজে ফের ঘুম ভেঙে গেল তৃতীয়বার। এবার যেন খুব জোরেই শব্দ হচ্ছে। ঢুকে দেখি বেসিনের কল স্নানের কল দুটো থেকেই জল পড়ছে তোড়ে। বালতি উঠছে, জল পড়ছে মেঝেতে। জোরে দুটো কলই বন্ধ করে দিই। আমার সমস্ত শরীরে কাঁটা দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে ভাবি, এত জোরে শব্দ হচ্ছে আর প্রদীপ কিছু শুনতে পাচ্ছে না। ঘর থেকে বেরিয়ে যেই আলোটা নিভিয়েছি আমি স্পষ্ট শুনলাম আবারও জোরে জল পড়া শুরু হয়ে গেল। আমার বুকের মধ্যে ধরপড়া নিয়ে আর থামার নাম নিচ্ছে না। আমি আর এ ঘরে শুতে পারলাম না। দরজার ফাঁক দিয়ে দেখতে পেলাম ড্রয়িং রুমের আলো জ্বলছে। এবার দরজা খুলে ড্রয়িং রুমে যাই। দেখি যদি কেয়ারটেকারকে পাওয়া যায়। ওকে বলা দরকার, নইলে প্রদীপকে ডাকতে হবে। এ জিনিস আমি একা একা আর সইতে পারছি না। ড্রয়িং রুমে ঢুকে আমি অবাক। এক মাঝবয়সী ভদ্রলোক সোফাতে বসে আছেন। ঘর ভর্তি দামি চুরুটের গন্ধ। ভদ্রলোকের পাশে এক তারা ম্যাগাজিন, পুরনো ন্যাশনাল জিওগ্রাফিকের একটা কপি পড়ছেন। ইন্ডিয়া স্পেশাল নাম্বার 1966। বলিষ্ঠ চেহারা, কাঁচা পাকা চুল, কাঁচা পাকা গোঁফ, টকটকে রং, কাটা কাটা নাক চোখ, অত্যন্ত সুপুরুষ। আমার পরনে সালোয়ার কুর্তা ছিল, ভাগ্যিস নাইটি নয়। আমাকে দেখে উনি উঠে দাঁড়ালেন। 6 ফুটের 1 সেন্টিমিটারও কম হবেন না। পরনে সিল্কের শার্ট, কালো ট্রাউজার্স, যার পণ্যায় ভদ্র সম্ভ্রান্ত চেহারা। ভদ্রলোক
আমাকে দেখে সপ্রতিভ সুরে বললেন, গুড মর্নিং ম্যাডাম, 3টে বেজে গেছে। আপনি কি রোজ এত ভোরেতেই ওঠেন? হঠাৎ ওকে দেখে তো আমি বেশ ঘাবড়ে গেছি। এ আবার কে? এলো কখন? আপনি কখন এলেন? বলে ফেলি, এই তো 12:30 নাগাদ। আপনারা যখন ঘুমিয়ে পড়েছেন। ঘর ছিল না বলে এখানেই বিশ্রাম নিচ্ছি। কেয়ারটেকারটি সত্যি খুব ভালো মানুষ, রামফল আমাকে এখানে বিশ্রাম করতে অ্যালাউ করে গেছে। আপনি তো বড় সোফাটায় শুয়ে ততক্ষণে একটু ঘুমিয়ে নিতে পারতেন, হাত পা ছড়িয়ে। ভদ্রলোক হেসে বললেন, থ্যাংক ইউ, কিন্তু সত্যিই আমার ঘুম পায়নি। আমি একটু পত্রিকাগুলো দেখছি। এক্ষুনি তো সকাল হয়ে যাবে, বসুন। হঠাৎ খেয়াল হলো ভদ্রলোক এতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। আপনি বসুন বলে আমিও একটু বসি। ওর পাশেই এক গাদা পুরানো ম্যাগাজিন, 1964 টাইমের ম্যাগাজিন। মোলাটে কেনেডির ছবি। 1968 টাইমের ম্যাগাজিন, মোলাটে মার্টিন লুথার কিং। কোথায় যাচ্ছেন? এদিকেই একটু কাজ ছিল, সকাল হলেই কনৌজে যাব শহরে। কোথা থেকে আসছেন? লখনৌ। ভদ্রলোক বিজনেস করেন, ট্রান্সপোর্টের ব্যবসা আছে লখনৌতে। পুরোপুরি গল্পের বইয়ের লখনৌরি সৌজন্যের প্রতিমূর্তি যেন। অভিজাত পরিবারের মানুষ, সন্দেহ নেই। ওকে বাথরুমের জল পড়ার সমস্যাটা বলা যায়। শুনে হেসে ফেললেন মিস্টার দুবে। এসব তো খুব পুরানো দিনের বাংলো, সেই সাহেবদের তৈরি। এখানে ওরকম হয়, ভয়ের কিছু নেই। ওসব ভৌতিক কাণ্ড নয়। নিশ্চয়ই ওয়াশারগুলো নষ্ট হয়ে গেছে, তাই কল যতবারই বন্ধ করছেন ততবারই খুলে যাচ্ছে। নিস্তব্ধ রাত্রে জল পড়ার শব্দ বড় ভয়ঙ্কর শোনায়। জায়গাটা তো অপরিচিত। মিস্টার দুবের কথায় মনে ভরসা পেলাম। উনিও যেন আমার মনের কথাটা বুঝে বললেন, যান এবার শুয়ে পড়ুন গে। ওই জলের শব্দ টব্দ স্রেফ ইগনোর করে ঘুমিয়ে পড়ুন, সকালে তো আবার বেরুবেন। মিষ্টি হেসে আমার মনের বল জোগালেন মিস্টার দুবে। এবার গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়লাম, যদিও তখনও বাথরুমে জলের অবিশ্রাম শব্দ। সকালে উঠে দেখি মিস্টার দুবে নেই। প্রদীপ আমার আগেই উঠে পড়েছে, কিন্তু সে ওঠার আগেই উনি চলে গেছেন। প্রদীপের সঙ্গে দেখা হয়নি ওর। উনি যেখানে বসেছিলেন সেখানে পুরানো ম্যাগাজিনগুলো খুঁজতে গিয়ে দেখি ম্যাগাজিনগুলো আর নেই। কি আশ্চর্য, ডাকবাংলোর ম্যাগাজিনগুলো মেরে দিলেন। এমন সম্ভ্রান্ত ভদ্রলোক, সত্যি মানুষ বড় আশ্চর্য জীব, ভাবতেও পারিনি। আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে রহমানকে বলি, রাত্রে এক ভদ্রলোক যে এসেছিলেন তিনি কখন চলে গেলেন? রহমান বলল, কই, কেউ তো আসেনি, আর কোনো গাড়ি তো ঢোকেনি বাংলোর কম্পাউন্ডে। আমি বুঝলুম সব। প্রদীপ যে জন্যে জলের শব্দ শুনতে পায়নি, রহমানও সেই জন্যেই নিশ্চয়ই মিস্টার দুবের গাড়ি দেখেনি। সবই মদিরা দেবীর মায়া। রাত্রে ফিরে খুব মদ্যপান করা হয়েছে নিশ্চয়। গাড়ি যতক্ষণ হাইওয়েতে থাকে ততক্ষণ ড্রাইভাররা সব টিটোটলার, আর গাড়ি থামলেই অকুলে ঝাঁপ, অসীম তৃষ্ণা। রহমান বলছে, ফারুকাবাদের মিটিং কটার সময় ম্যাডাম? কথা ছিল ভোর 3টেই হবে, সেটা এখন পেছিয়ে গেছে সকাল 7টায়। মক্ষী রানীর পাখায় গোলমাল হয়েছে, নেতাদের থেমে পড়তে হয়েছে মাঝপথে। হেলিকপ্টার বিগড়েছে, অতিরিক্ত যাত্রীর ভার চেপেছিল বোধহয়। ভক্তবৃন্দ সকলেই যে হেলিকপ্টারে চড়ে সঙ্গে যেতে চায়, ফলে 2টো মিটিং ক্যান্সেল হলো। হোল নাইট প্রোগ্রামটা করা চলল না, আর আমরাও একটু বিশ্রাম পেলাম। আমরা যখন মিটিং করি আপনি তখন কি করেন রহমান সাহ? প্রদীপের কথার জবাবে রহমান হেসে ওঠে, আমিও তো মিটিং শুনলাম 2-1টা, তারপর দেখি ওরা একই কথা বলছেন সর্বত্র। তখন বোর্ড হয়ে ম্যাগাজিনগুলো পড়ি। আমার গাড়িতে অনেক পুরানো ম্যাগাজিন আছে, ভালো ভালো, সবই রাজাবাবুর ম্যাগাজিন। প্রদীপ বলল, পুরানো ম্যাগাজিন? কই কই দেখি।
এই তো এখানেই কয়েকটা আছে। বলতে বলতে বাঁ হাতে গ্লাভ কম্পার্টমেন্টটা খুলে রহমান দু একটা বই এগিয়ে দেয়। 1964 টাইমের ম্যাগাজিন, মোলাটে কেনেডির ছবি, 1966 ন্যাশনাল জিওগ্রাফিক, ইন্ডিয়া স্পেশাল নাম্বার, 1968 টাইম ম্যাগাজিন, মোলাটে মার্টিন লুথার কিং। রহমান সাহেব, আমি শুনতে পেলাম আমি বলছি, আপনার রাজাবাবুর নাম কি মিস্টার দুবে? এক গাল আহ্লাদ নিয়ে রহমান বলে উঠল, আপনি আপনি ওকে চিনতেন না কি ম্যাডাম? আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুরোধ অনুযায়ী গল্প বলার চেষ্টা করব।